যে সাম্প্রতিক সময়ে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, বিশেষ করে নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে, রাজপথে প্রতিদিনই কর্মসূচি হচ্ছে, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগই সমাধান কিনা, বা স্বরাষ্ট্র উপদেষ্টা একাই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেন কিনা, তা সে চাইলেই আসলে পরিস্থিতির উন্নতি সম্ভব কিনা? না, এটা সম্ভব না। এটা কারণটা হলো কি, এটা একটা আপনার এটা কালেকটিভলি ওয়ার্কটা করতে হয়। একা তো একজনের পক্ষে সম্ভব না। আমরা এখানে 4 জন মিলে এখানে উপস্থিত হয়েছি বলে অনুষ্ঠানটাকে আপনি অংশগ্রহণমূলক করতেছেন, গ্রহণযোগ্যতা। কারণ আমার একটা মত, রাশেদ খানের একটা মত, অ্যাডভোকেট সাহেবের একটা মত, আপনি নিজে একটা কমেন্ট করেন। সুতরাং জনগণকে আপনার তো এটা শোনার উপযোগী আপনাকে করে দিতে হবে। এখন একা যদি একটা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে দেওয়া সম্ভব না, তার নানা হ্যান্ডস আছে। এখানে আরেকজন আছে, আপনার বিশেষ সহকারী একজন আছে, তার রোলটা কি এইটাও আমরা জানি না, স্পষ্ট না আমাদের কাছে। ওনার আসলে কী জন্য ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। আবার কালকে দেখলাম শিক্ষা মন্ত্রণালয়ের একজন বিশেষ সহকারী আবার উনি পদত্যাগ করেছে। আবার স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ের উপদেষ্টা কিন্তু পদত্যাগ করেনি। তো সুতরাং দায়টা কার উপর চাপাবে না? আমার মনে হয় সমন্বয়ের একটা বিরাট অভাব আছে, অভ্যন্তরীণ কোনো চাপ আছে। চাপ অবশ্যই চাপ আছে এক। আর অন্যটা যে জিনিসটি আমরা রাশেদ খান যে কথাটি বলেছে, অন্যটা আপনি দেখবেন যে আপনি একদিকে জনগণকে বলছেন যে শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, 15.5 বছরে দেশটাকে শেষ করে দিয়েছে। তারপর আপনার এখানে চুরি, লুটপাট, ঘুষ, কেলেঙ্কারি, এক একটা আপনি দেখেন এক একটা কী অবস্থা, কত শত কোটি টাকার নিচে নাই। তাইলে এদেরকে আপনি কেন শাস্তিমূলক ব্যবস্থা আনতেছেন না? এই যে আজকে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে পলাতক ফ্যাসিস্টরা ব্যাপক টাকা ইনভেস্ট করছে, বলতেছে না? আমরাও বিশ্বাস করি করতে পারে, তাদের কাছে অজস্র অবৈধ টাকা আছে। কিন্তু এইটা রোধ করার জন্য আপনাকে কার্যকরী যে ব্যবস্থাটা নেওয়া দরকার সেটা আপনি করছেন। এখানে উচিত তো আমার মনে হয় যে এই যে প্রচলিত যে আইনে বা ট্রাইব্যুনাল আপনি করেছেন, ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 56 জন 57 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আওয়ামী লীগের আমলে তো হাজার হাজার লোক এই কাজ করেছে। তাহলে আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করেন না কেন? যে যারা অপরাধ করেছে আমরা এতদিনের মধ্যে বিচার করে আমি শর্ট ট্রাইব্যুনাল শেষ করে দেন, আপনি দিচ্ছেন না। অর্থাৎ আপনি জিয়ে রাখছেন। আপনার টার্গেট যে ক্ষমতাটা দীর্ঘ মেয়াদি হলে আপনি অনেকদিন উপদেষ্টা থাকতে পারেন বা বিশেষ সহকারী থাকতে পারেন, অথবা রাষ্ট্রের যে রাষ্ট্রীয় ক্ষমতাকে এনজয় করেন। কারণ আপনি এখন গাড়ি পাচ্ছেন, ফ্রি পাচ্ছেন, টাকা পাচ্ছেন, যা বলছেন চা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার এই দায়িত্বটা দেওয়া হয়েছে বাংলাদেশটাকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসার জন্য। কারণ একটা বিরাট চ্যালেঞ্জ তাদের কাছে, এটা তো আমরা স্বীকার করি যে হাসিনা 15 বছরে দেশটাকে শেষ করে দিয়েছে তার লোকজন। এখন আমরা দেখি যে আগে আমরা দেখলাম যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যদি দুর্নীতি বা অব্যবস্থা জড়িত থাকে, মাথাটা কিন্তু ভালো থাকে। কারণ ওনার এটা পবিত্র দায়িত্ব। আমরা বিশ্বাস করতে চাই যিনি রাষ্ট্রের প্রধান থাকেন উনি অনেস্ট থাকবেন, কমিটমেন্ট থাকবে, জনগণের প্রতি তার দায়বদ্ধতা থাকবেন। কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে একটা ব্যতিক্রম, যে যিনি শীর্ষে ছিল উনি নিজে পর্যন্ত করাপশনে জড়িত। ওনার নিজের নির্দেশে অনেক কিছু হয়েছে যেগুলি তার শপথ ভঙ্গ হয়েছে। তার একটা বড় বাদ দেন, সে প্রধানমন্ত্রীর বাইরেও তো সেটা বড় রাজনৈতিক দলের একটা প্রধান, তার একটা দেশের প্রতি কমিটমেন্ট আছে আলাদা। কিন্তু আমরা দেখেছি সব কিছু ভঙ্গ করে উনি কিভাবে ক্ষমতাটা দীর্ঘদিন থাকবে সেই কাজটা করেছে। এলে আপনি তার বিচার করবেন না? আপনি এখন বলছেন ইন্ডিয়াকে চিঠি দিচ্ছেন, তো ইন্ডিয়া কোনোদিন দেবে? দালাল লামা তো আছে 30 বছর পর্যন্ত ওখানে আছে না? দালাই লামার কেস আলাদা আমাদের না আছে, না সেখানে তো সে কনভিক্ট হয়ে তো সেখানে জানে বলছি সেখানে হইলো আমি মানে সেখানে তারপরও চায়নার মতো একটা শক্তিশালী দেশ ফেরত তো নিতে পারছে না। আমাদের এখানে বরং ইন্ডিয়ার একটা মানে নমিনেটেড গভর্নমেন্ট এখানে ছিল, আপনি সেখান থেকে আশা করেন আমরা শেখ হাসিনাকে ফেরত দেবে? তাহলে কি করতে হবে? আমি যদি শেখ হাসিনাকে না পাই, তার অঙ্গ প্রত্যঙ্গ যাদেরকে দিয়ে এই অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে তাদের বিরুদ্ধে তো আমার ব্যবস্থা নিতে হবে। আমরা কি নিতে পারছি? আমি বারবার আমরাও বলি যে একটা শর্ট ট্রাইব্যুনাল করুন, করে একটা দৃষ্টান্ত আপনি স্থাপন করেন যে আপনি তুমি অন্যায় করলে, লুটপাট করলে, অপরাধ করলে, মানি লন্ডারিং করলে তোমার এই অবস্থা হবে। এই যে আপনি দেখেন আজকে আমরা দেখলাম যে আমি তো ব্যক্তিগত মানে মনে করি যে এমন লোক আছে যাদের ঢাকা শহরে ফ্ল্যাট বাড়িঘর থাকা কোনো প্রয়োজন নেই। আজকে দেখি যে শীর্ষ নেতাদের সবার নামে ফ্ল্যাট। কি করবে তারা? এই ফ্ল্যাটে তারা থাকে কখন? তারা তো সিকিউরিটির মধ্যে থাকে, ওই যে কি রাষ্ট্রীয় কি সিকিউরিটি, এসএসএফ এর আন্ডার। তো এসএসএফ ওই আপনার 2500 ফ্ল্যাটে কি করবে এসএসএফ? 2500 বর্গফুটে সেইটা পর্যন্ত তারা ক্রয় করেছে দুর্নীতির মাধ্যমে। অর্থাৎ দুর্নীতির মাত্রাটা কোথায় গিয়ে পৌঁছে আপনাকে এটা লক্ষ্য রাখবেন। এই বিষয়ে যদি আপনি কার্যকরী ব্যবস্থা না করেন কিচ্ছু হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যে অপারেশন ডেভিল হান্ট, যেটি
পরিচালিত করা হচ্ছে। পরবর্তীতে এটির নাম অবশ্য পরিবর্তন করা হয়েছে। আপনি জানেন যে ব্যাপক সংখ্যক গ্রেফতার হয়েছে, যেটা রাশেদ খান বললেন যে একেবারে নিরীহ সাধারণ রুট লেভেলে অনেককেই গ্রেফতার করা হয়েছে, কিন্তু পরিস্থিতির কি খুব বেশি উন্নয়ন না, আপনি যদি গ্রেপ্তারে আপনি বলেন, আমরা একটা দেখেছিলাম না, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 400 কতজন রাশেদ খান আছে, তাদের কাছে জমা আছে 626 আচ্ছা, কই তারা? সেনা হেফাজতে মূল মাস্টারমাইন্ড তারা। কই তারা? সরকার কি আজ পর্যন্ত জবাব দিয়েছে যে এরা কোথায় আছে বা এদের কি অবস্থান, এরা কোথায় বর্তমানে অবস্থান করছে? আমরা কিছুই জানি না। তা আপনি একদিকে তাদেরকে একবার বলছিল সেনাপ্রধান যে কিছু কিছু তারা নিজেদের দায়িত্ব নিয়ে সেনা সাইনি থেকে চলে গেছে, এই কথা চলে গেছে। তা আপনি কোথায় গেল? এরা কোথায় গেল? তাহলে এরা তো একটা গভর্নমেন্ট তো ক্ষমতায় আছে। সুতরাং এই সকল প্রশ্নের জবাবটা যদি আপনি স্বচ্ছভাবে জনগণের কাছে উপস্থাপন না করেন, তাহলে আপনিও প্রশ্ন করবেন, আমিও জবাব দেবো। ফিল্ডে এই ধরনের গণধর্ষণ, এইভাবে মব, এগুলি তৈরি হয়ে রাষ্ট্র ব্যবস্থাকে দিনে দিনে দুর্বল করে দেবে। সংস্কার নিয়ে কথা হচ্ছিল, নির্বাচন, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় যে সংস্কারের কথা বিএনপি বলছিল, বিএনপির যে 31 দফা বিএনপি মনে করে এটি আমার 10 মিনিটে হওয়া উচিত আগে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি আপনার কাছে জানতে চাই যে সংস্কার কমিশনের পক্ষ থেকে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছে, সেখানে 166টি সুপারিশ এর মতামত জানতে চাওয়া হয়েছে। সময় দেওয়া হয়েছে 13 মার্চ। এটা আসলে বাস্তবতার সাথে যায় কি না? এই স্বল্প সময়ে রাজনৈতিক দলগুলো মতামত দেবে কিভাবে? না, আমার মনে হয় এটা অত, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দল তো তার একটা সংস্কার প্রস্তাব অলরেডি জমা দিয়েছে। তারা মিলিয়ে দেখবে যে সরকারের যে প্রস্তাবনা এবং তারা যে প্রস্তাবনার মধ্যে কতটুকু মিল আছে, কতটুকু মিল নাই, কতটুকু একটা টোটালি অবস্থা, কোনটা নেওয়া যেতে পারে। এটা এখানে আপনি মানে এত দেরি হওয়ার কোনো সুযোগ নেই। বরং 13 মার্চ আমি মনে করি রাইট। তো এখানে যদি প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছে, আপনি যদি সেইটাকে আপনার গাইডলাইন ধরেন, যে উনি বলেছে যেগুলি ঐক্যমত হয়ে যাবে ওকে শেষ, যেগুলি হবে না বা কিছু মিলছে কিছু মেলে না, ওইগুলির ব্যাপারে আমি আলোচনা করব। তৃতীয়, যেগুলি আদৌ মেলে নাই ওগুলি পরবর্তীতে রেখে দেওয়া হবে, যে পরবর্তী গভর্নমেন্ট আসলে তারা ওগুলি নিয়ে কাজ করবে। সুতরাং এখানে খুব জটিলতা আছে বলে আমার কাছে মনে হয় না। এখন হলে আন্তরিকতা, আপনি কত দ্রুত এটা করবেন। কারণ এখানে আপনার একটা জিনিস আছে, এখন পার্লামেন্ট কিন্তু নাই। আপনাকে পার্লামেন্টে আলোচনা করে আপনি একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আপনাকে এখানে সবগুলি রাজনৈতিক দলের মতামত নিয়ে অর্ডিন্যান্স করতে হবে। কিছু অর্ডিন্যান্স কিছু রেখে যেতে হবে আর কি। আপনি যেগুলিকে প্রয়োজন অর্ডিন্যান্স করতে হবে, তো অর্ডিন্যান্সের মানে রাষ্ট্রপতি একই সাথে 10টা 20টা 25টা 50টা 100 অর্ডিন্যান্স করে, এর রেকর্ড বহু আছে। কিন্তু আপনাকে এটা সবচেয়ে মূল বিষয়টা হলো রাজনৈতিক দলগুলির আস্থা আপনাকে অর্জন করতে হবে, তাদের সম্মতি নিতে হবে। কারণ এই অ্যামেন্ডমেন্টগুলিকে যে অর্ডিন্যান্স জারি করবে, এগুলি সবগুলি আইনে পরিণত করতে হলে পরবর্তী সংসদে রাজনৈতিক দলগুলির ঐক্যমত দরকার, কমিটমেন্ট দরকার। আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো রাজনৈতিক দলকে এই কমিটমেন্টটা নেওয়া, যে আমরা পরবর্তী যেই ক্ষমতা যাই না কেন আমরা এগুলি বাস্তবায়ন করব। মোশাররফ ভাই, আপনি আস্থা অর্জনের কথা বলছেন, আস্থা অর্জনের ক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ আছে কিনা? এই ঐক্যমত্য কমিশনের বৈঠকেই কি আস্থা আপাতত নাই। কারণটা কি, আজকে হয়ে গেছে এই সরকারের নিউট্রালিটি নিয়ে অলরেডি রাজনৈতিক দলরা প্রশ্ন তুলেছে। একটা নতুন রাজনৈতিক দল হচ্ছে বা হয়েছে অলরেডি, কেউ মনে করছে এটা সরকারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে। এর কারণটা কি, আপনি দেখবেন ওই যেমন যিনি কনভেনার নাহিদ ইসলাম, উনি বলেছে তাহলে আমরা নির্বাচন আয়োজন করে দেবো। তো এত ক্ষমতার উৎসটা কোথায়? উনি কিন্তু নিজে বলেছে যে আপনারা এটা ঐক্যমত হন, আমরা নির্বাচনের ব্যবস্থা করে দিই। বিচার এবং সংস্কারের ক্ষেত্রে ঐক্যমত্য আসেন। হ্যাঁ, অর্থাৎ ওনারা কাজে কর্মে বোঝাতে চাচ্ছে যে এই গভর্নমেন্ট তাদের ইশারায় চলে। অলরেডি তাদের 2 জন উপদেষ্টা এখনো রয়ে গেছে। সুতরাং এই সবগুলো, তারপর আপনি দেখেন এই যে ঢাকায় সমাবেশটা হয়েছে, বাংলাদেশের ডিসিএসপিরা সব তাদেরকে সহায়তা করেছে, গাড়ি সহায়তা দিয়েছে, আর্থিক সহায়তা দিয়েছে। এটি দিয়ে বোঝাতে চায় যে আমরা একটা সরকারের ছত্রছায়া আছি। শুধু তাই না, আপনার সোশ্যাল মিডিয়া আরেকটা জিনিস ভাইরাল হচ্ছে, আপনারা দেখেছেন কি আমি জানি না, রাশেদ খান বা ভাই দেখেছেন কিনা বা আপনিও দেখেছেন কিনা, যে কোনো একটা গ্রুপ তাদেরকে আগামী নির্বাচন পরিচালনার জন্য 150 কোটি টাকা দেওয়ার কমিটমেন্ট করেছে। ঠিক আছে, এর উপরে আছে না, বলছে সোশ্যাল মিডিয়া, আমি ঠিক আছে। হ্যাঁ, তো শুধু ছাত্রনেতারাও স্বীকার করেছেন যে এই রকম যদি আপনার ক্ষমতার প্রভাবে যদি অর্থ সংগ্রহ করা হয়, কাউকে তাদের পক্ষে নেওয়া হয়, তাহলে তাদের এই যে নিরপেক্ষতা নিয়ে তো রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলবে। এটা কি আপনি অস্বাভাবিক কোনো কিছু বলবেন? কিন্তু সংস্কারের একটি বড় আকাঙ্ক্ষা যে নির্বাচনে কালো টাকার প্রভাব, পেশি শক্তি, অস্ত্রের ঝঞ্ঝনানি এগুলো থাকবে না। মূলত সংস্কার মানুষ এটাই চায়। এটা সেই উদ্যোগটা তো আপনাকে নিতে হবে, এবং এই উদ্যোগটা নেওয়ার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। সেই নির্বাচন কমিশনই তো আপনার এখন কোনো সংস্কারে নাই, তারা একটা রুটিন ওয়ার্ক করে যাচ্ছে।
আপনার তো আমি মনে করি এখানে রাশেদ খানের মতো শীর্ষ নেতা আছে, তারা আলোচনা যায়, আমরা তো আর আলোচনা যাই না। তাদের বলা উচিত যে একটা নির্দিষ্ট সময় করে ফার্স্ট আলোচনা হওয়া উচিত কীভাবে সংস্কার হবে নির্বাচন কমিশন, যে একটা গণমুখী নির্বাচন করার জন্য কোন আইন প্রণয়ন করা উচিত, কোন কোন শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা উচিত, যদি কেউ ভায়োলেশন করে এর জন্য তার কি পরিণতি ভোগ করতে হবে, এই টার্মস অ্যান্ড রেফারেন্স আপনি রেডি করে দেন। আমি বাংলাদেশের আপনাকেও যদি সরকারে দেওয়া হয় আপনি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করে দিতে পারবেন।